আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ১৪। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। অন্ধকার নিভৃত কক্ষে মিটিমিটি আলোর ইশ্চিত অভয় দেওয়ালে পিঠ ঠেস দিয়ে বসে আছে নাঝার, একে অচল প্রতিমার মতো, দুই হাত দুদিকে প্রসারিত, একদম নিশ্চল হয়ে। আর তা হবেই না কেন? আজ যে প্রাণহীনতা তাকে গ্রাস করেছে। তৌসির আজ ওকে শারীরিকভাবে আঘাত করেনি, শুধু সজোরে ছিটকে ফেলে দিয়েছে চপটাঘাতের জন্য। ভর্ৎসনা করেছে, তবে আঘাত করেনি। কিন্তু চপটাঘাতের চেয়েও বহুগুণ তীক্ষ্ণ ছিল তৌসিরের বলা বাক্যর কষাঘাত। আর মুখ হতে নিষ্কৃত তিক্ত গালিবর্ষণ মাংসের আঘাতের চেয়েও দ্বিগুণ রেখা অঙ্কন করে দিয়েছে নাজারের অন্তর্জগতে। তৌসিরের অশ্লীল তিরস্কারে মনটা একেবারে বিষণ্ণয় আচ্ছন্ন। তার উপর এই দারুণ ভাবনা আপন মস্তিষ্কের ধারণীতে কিভাবে এই স্বেচ্ছাচারীর কীটের সঙ্গে সারা জীবন যাপন করবে। এ কি আদৌ সম্ভব নাঝারের পক্ষে? এই অসম্ভব প্রশ্নটির কোনো উত্তর খুঁজে পায় না নাঝার, আর না পায় এই অমিল সমীকরণে কোনো গড়মিল সূত্র। ঠিক এমন অসহায় মুহূর্তে তৌসির ঘরে প্রবেশ করে। রুমের মাঝ বরাবর এসে দাঁড়ায় ও। আচমকে চারপাশে এক পলক বুলায়। নাঝারের দেওয়ালের সাথে বিধ্বস্ত ও নিশ্চল ভঙ্গিতে বসে থাকা তৌসিরের দৃষ্টিতে আটকে যায়। আটকাতেই তার বুক চিরে বের হয়ে আসে এক দীর্ঘ ভারী শ্বাস। এই মেয়েটাকে নিয়ে সে কী করবে? তৌসির মনে মনে অনীহান চেষ্টা করে নাঝারের মনের মতো হতে, তাকে প্রতি রাখার চেষ্টা করে, অথচ নাঝার বরাবরই তৌসিরের বিপরীত কাজ করে। কিসের প্রয়োজন নাঝারের তৌসিরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির? কেনই বা সে এইসব করবে? প্রতিনিতা তো পরিণীতার মতোই থাকবে, প্রতিটি বিষয়ে এমন হস্তক্ষেপ কেন? সম্ভবত এই কারণে স্ত্রীদের অতিশয় প্রশ্রয় দিতে নেই। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে দুকদম এগিয়ে আসে। নাঝার তৌসিরের উপস্থিত টের পায়, অথচ টের পেয়েও কোনো সাড়া দেয় না। সে পূর্বের ন্যায় নিষ্পেত হয়ে বসে থাকে, দৃষ্টি মেঝেতেই নিবদ্ধ রেখে। এদিকে নাঝার সামনে এক হাঁটু গেড়ে বসে তৌসির। নাঝার দিকে কিছুটা সময় নির্বাক চেয়ে রয়। নাঝার তৌসির নিজের সামনে বসতে দেখেও তৎক্ষণাৎ ওর দিকে নজরপাত করে না। তৌসির নাঝারের এমন মৌনতা দেখে নিজেও কিছু মুহূর্ত নীরবতা যাপন করে। তারপর নাঝারের শীতল হাতের উপর নিচের হাতটা রেখে বলে, চলো ঘুমাইতাম। নাঝার নিরুত্তর সেই আগের ন্যায় স্তব্ধ মূর্তি হয়ে বসে থাকে। তার ভেতরে আগ্নেয়গিরি এখনও শান্ত হয়নি। তৌসির এটা দেখে হাত বাড়িয়ে ওর কাঁধে অন্য হাতটা রাখে। তৌসিরের স্বরে ক্লান্ত চেষ্টা পরিস্থিতি শান্ত করার এক ব্যর্থ প্রসার। চলো ঘুমাই আমরা। এই অসহ্য স্বাভাবিকতা নাঝারের অন্তরে ক্রোধাগ্নির আগ্নেয়গিরি মুহূর্তে ক্রোশে আরও বাড়িয়ে দেয়। ও দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে তাকায়, চোখে এখনও তিক্ত ঘৃণা। সমস্ত ঘুমানোটা ভেঙে একে ঝাঁঝালো চিৎকার করে বলে, তো ঘুমাচ্ছেন না কেন? আমি কি ধরে রেখেছি? যান। তৌসির নাঝার এই ঝটপট ক্রোধের সামনেও সামান্য পরিমাণ বিচলিত হয় না, বরং ওর ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি টেনে ধরে। একে দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেলে বলে, তেজ দেখাস তো আমায়, তালুকদারের মাইয়া। নাঝার ক্রোধে কাঁপতে কাঁপতে জবাব দেয়, হ্যাঁ দেখাচ্ছি তো, আপনার কোনো সমস্যা? তৌসির আর কোনো তর্ক বাড়ায় না, মুহূর্তে সিদ্ধান্ত নেয় আর এক ঝটকায় টান দিয়ে নাঝারকে তুলে দাঁড় করিয়ে দেয় এবং পরক্ষণে শক্ত হাতে কোলে তুলে নেয় আর বলে, এত রাগ করো না তালুকদারের মাইয়া, রাগ অহংকার ভবিষ্যতের জন্য খুব খারাপ। নাঝার কোল থেকে নামার জন্য বানরের মতো হাত পা ছুটতে থাকে। ওর মুখ দিয়ে ক্ষোভে বিষ ঝরে পড়ে, নিশাখোর গাঁচাখোর বাটপার, ছাড়ুন আমায়। কিন্তু তৌসির ওকে ছাড়ে না। তার ধরা শক্তবাদন নাঝারের সমস্ত প্রতিবাদকতাই ব্যর্থ করে দেয়। ওকে জোর করে বিছানায় বসাতে বসাতে তৌসির ঠাট্টার সুরে বলে ওঠে, এমন ব্যাঙ্গের মতো লাফাইও না লো ডাকাইতনি, কোমর টোমর ভাঙ্গে নিয়া পরে বিপদ বানাবি। বিছানায় বসে তৌসির নাঝারের দিকে ঝোঁকে। নাঝারের চোখে এখনও প্রতিরোধের আগুন নিয়ে জ্বলছে, কিন্তু ওর শরীর অবসন। সে বোঝে এই মানুষের শারীরিক বলের কাছে ওর সমস্ত আবেগীয় শক্তি আজ পরাজয়। কিছুক্ষণ পর নাঝার রাগ কমেনি, একটুও কমেনি। বিছানায় দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে, মুখে রাগের আগুন নিয়ে। ক্রোধের রগে রগে জমে জটা লেগে যাচ্ছে। তৌসির ওর সামনে মাথা নিচু করে বসে আছে, তবে শান্তিতে ও বসে নেই। শান্তি শব্দটা তৌসিরের সাথে জীবনেও যায় না আর যাবেও না। এই তো তৌসির বসে আছে তো আছেই, সাথে নাঝারের পায়ের আঙুলগুলো নিজের হাতের বৃদ্ধ আঙুল কখনো বোলাচ্ছে, আবার কখনো আঙুলের আলতো করে টেনে ধরছে আর ফিসফিস করে বলছে, আর কখনো তোমার লাগে চিল্লামু না, সত্যি কইতাছি, আও এবার ঘুমাই। নাঝার রাগে ফোঁস করে বলে ওঠে, না চিল্লাবেন কেন না,
আরও বেশি চিল্লাবেন? আমি তো আপনার বান্দি, আমাকে বান্দি করে এনেছেন, আমার সাথে তো চিল্লাবেনই। এটা শুনে তৌসির থতমত খেয়ে যায়। এই মাইয়া তো বহু বজ্জাত, নিজের মুখে নিজেরই কামের বেড়ি বানাইয়া নিছে। তৌসির মুখ তুলে ওর পানে নিরস চাউনি নিয়ে বলে, তুমি বউর মতো থাকবা, তুমি কেন আমার লগে গাদ্দারিনি করবা, আমার রাগ উড়াইবা? না যায় তৌসির কথায় চিৎকার করে উচ্চ শব্দে বলে ওঠে, আমি যা করেছি ভালো করেছি। গাঁজা বিক্রি করেন, ড্রাগ বিক্রি করেন, লজ্জা নেই? যে দেশে ছোট ছোট কিশোরগুলো এসবে জড়িয়ে মারছেন, নির্লজ্জ, ওদের কতটুকু ক্ষতি হচ্ছে বোঝেন? টাকার আয় করার নেশার মানুষত্ব খুইয়ে নিয়েছেন। যেখানে অন্য দেশের তরুণ প্রজন্মের হাতে নতুন ভবিষ্যৎ তুলে দিচ্ছে, সেখানে আমাদের এই দেশ আপনার মতো রক্তচোষা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই মাদকদ্রব্যের দ্বারা। তৌসির নাঝার কথায় বিরক্ত হয় খানিকটা, চোরা চোখে ওর দিকে তাকিয়ে রয় আর হেসে বলে, এত দেশপ্রেম না মারাইয়া চুপচাপ ঘুমাও। দেশের মানুষের ভবিষ্যতে চিন্তা না কইরা আমার বংশ বিস্তার করার চিন্তা করো। নাঝার খুব রাগ হয়, বড্ড বেশি রাগ হয়। 2 হাত দিয়ে বিছানা চাদর আঁকড়ে ধরে আর দাঁতে দাঁত চেপে জবাব দেয়, আমি করব না আপনার ঘর। তৌসিরের রাগটা এবার তেরা হয়ে যায়। এতক্ষণ নরম ছিল, অথচ আর রইতে পারল না শান্ত। এবার তাই শক্ত গলায় বলে, তাহলে তোর বাপরে ফোন দিয়ে কই আপনার ডাকাতনির ঘরে লইয়া যান। আপনার ডাকাতনি আমার ঘর করতো না, নিজের নিজ মাইয়ারেরও বানাইছেন নিজ। নিজের মাইয়া নিজের কাছে লইয়া যান। হ্যাঁ বলুন, এক্ষুনি বলুন, থাকবো না আমি আপনার সাথে। আমি আব্বারে সব বলেই দেবো, সব দেব বলে। ওর কথায় তৌসির তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও সিনাল, তোর বলা লাগতো না, তোর বাপ চাচা এইসবে আমার থেকে এক কাঠি ওপরে, তাই এত ফোঁস করিস না। আমার বাপ চাচা খারাপ হলে আপনার মতো খবিস না। আপনার নামে আমি মামলা দেব, নারী নির্যাতন মামলা দিব। তুই আমার যে প্যারা দেসলো সিনাল, তাইলে তো আমারও তোর নামে পুরুষ নির্যাতন মামলা দেওয়া লাগতো এখন। আমি পুলিশের কাছে আপনার কুকর্মের কথা বলেই দিব, সব বলবো। আমিও তোর বাপ চাচার বিরুদ্ধে যত প্রমাণ আছে সব মিডিয়ায় দিয়া দিমু, হইব? না যায় তৌসির সাথে কথায় পেরে ওঠে না। ও এক কথা বলবে তো তৌসির 100টা কথা বলবে। অবশেষে বিরক্ত হয়ে না যায় তর্ক বন্ধ করে উঠে যাওয়ার জন্য অগ্রসর হয়। থাকবে না এই লোকের সামনে, তথাপি এত চেষ্টা করেও সে ব্যর্থ। কারণ তৌসির ওকে যেতে দেয় না। তৌসির এক টানে ওকে নিজের বুকের সাথে চেপে ধরে বালিশে মাথা রাখে, আর সাথে নাঝারে কাঁধে, ঘাড়ে, গলায়, নাকে, কপালে, চুলে ইচ্ছামতো এলোপাথারি নিজের ঠোঁট ছোঁয়ায় এবং বলে, তোমার এই মামলার দায় আমার দেওয়া সুমোতে বসে যাবে কই তোর নি? তৌসিরের এই পাগলামো মোটেও সহ্য হয় না নাঝারে। তৌসিরের দাড়ি আঘাতে দম নাকে এসে চলে এসেছে। নাঝার চিৎকার করে উঠে বলে, আপনার দাড়ি গিয়ে যদি আপনি না ফেলেন তাহলে দেখবেন আমি কি করি, খবিস গাঁজা বিক্রেতা গরু কোথাকার। এই যে তৌসির এমন এলোপাথারি চুমু এঁটে যাচ্ছে নাঝারকে, এতে রাগ হচ্ছে না নাঝারের, কারণ ও বাস্তবতা মেনে নিয়েছে এই লোকটা ওর সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু এই নিকৃষ্ট সত্তার অধিকারী তৌসিরের। এটা চিরন্তন সত্য, এটাই বাস্তব। তাই নাঝারও মেনে নিচ্ছে এই নিষ্ঠুর বাস্তবতা, এই নির্মম সত্যকে। মেনে না নিলেও মানতে হবে। নাঝারকে ইচ্ছে মতো চুমু খেয়ে তৌসির ওকে নিজের বুকের মাঝ বরাবর টেনে ধরে বলে, রাগ কমলো? নাঝার নিশ্চুপ কোনো উত্তর দেয় না, চুপচাপ তৌসিরের বুকে মাথা গুজে শুয়ে থাকে। তৌসির আবারও শোধায়, কি হইল, কথা কও না কেন? ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। তৌসির নাঝার পিঠ ও বাহুতে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে গলার সুর নরম করে বলে ওঠে, গাদারিনি না করলে কি নয়, আমি তোমার জামাই, তুমি আমার লাগে এমন কেন করো? নাঝার এই কথায় তৌসিরের বুক থেকে মাথা তুলে তার মুখের পানে নিশ্চুপ চেয়ে থেকে শান্ত গলায় বলে, আচ্ছা এগুলো না করলে হয় না? ভালো কিছু করা যায় না? আমি চাই না আপনি এসবের সাথে যুক্ত থাকুন, আমি চাই আপনি একজন ভালো মানুষ হন। তৌসির নাঝারের কথায় তব্দ খেয়ে মনে মনে ভাবে, বাহ, হঠাৎ আমার ইস্তেদারি নাগিন এত সুন্দর রূপ নিল, কি মতলবে? তবে মুখে এটা বলে না। যদি মুখে বলে তাহলে চুবল খাওয়ার সম্ভাবনা 100তে 100%। তাই জীবনের ঝুঁকি না নিয়ে স্নান গলায় বলে, দেখি 2-1 বছর যাক, টাকা পয়সা আরও কিছু মেরে নিই, বাচ্চা 2-1টা হইলে যেন আয়েসে জীবন কাটাতে পারে, তার ব্যবস্থা করি, তারপর সাইরা দিমু নেই। তৌসির কথায় ঠান্ডা মেজাজ আবারও তিক্ত হয়ে যায় নাঝারের। বিরক্ত গলায় বলে, আপনার এই চিন্তা নিয়ে যদি মনে থাকে তাহলে ভালোভাবে মনে সেটে নিন, আপনার বাচ্চার মা আমি হব না। নাঝারের কথায় তৌসির ওকে নিজের বুকে আবারও জড়িয়ে নিতে নিতে বলে, তুই তো বেটি নিজেই বাচ্চা, আর কি আমার বাচ্চার মা হবি, আগে নিজে বড় হ, পরে ডায়লগ দিস। নাঝার তৌসিরের বুক থেকে পিছনে গিয়ে তার বাহুতে মাথা রাখে। আগের ধস্তাধস্তির কারণে নাঝারের হাতে চুরির সাথে ঘষা খেয়ে হাতে চামড়া খানিকটা ছিলে যায়। নাঝার নিজের হাত তৌসিরকে দেখিয়ে বলে,
দেখুন, আপনার জন্য আমার হাতটা কেটে গেছে। তো সে তীক্ষ্ণ চোখে হাতের দিকে কিছুটা সময় চেয়ে থাকে, তারপর হাতটা টেনে নিয়ে সেখানে ক্ষতস্থানের উপর ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, কমে যাইব। নাজহার ঝাড়ি মেরে নিজের হাতটা সরিয়ে হাতে চুড়িটা খুলে নিয়ে তৌসির বুকের উপর রেখে বলে ওঠে, এটা বালিশের নিচে রাখুন, এদিকে রাখলে বিছানা ঝাড়ের সাথে পড়ে যাবে আর আপনার বিবিজান ক্যাঁকা করবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুড়িটা বালিশের নিচে রাখতে রাখতে বলে, তোমরা মেয়েরা এমন কেন? এক সেকেন্ডও বনে না কারো লাগে কারো? বনার হলে তো বনবে, আপনার বিবিজান একজন বদমহিলা। মুখ সামলে কথা কও, আমার বিবিজানের এইভাবে বলবা না। নাজহার তৌসির এই দরদ দেখে বিরক্ত গলায় বলে, এত যখন দরদ ওনার প্রতি, আমাকে বিয়ে করলেন কেন? ওনাকেই করে ফেলতেন। উফ, এত কথা কইও না, ঘুমাও এখন। উচিত কথা বলেছি দেখে গায়ে ফোসকা পড়ে গেছে নাকি? এত ঝগড়া কেন করো তুমি? কি বললেন? আমি ঝগড়া করি? তৌসির বুঝে যায় এই মহিলা বেজায় রেগে গেছে ওর কথায়। ঝাড় সামলাতে না পেরে তৌসির মনে মনে অসহায় হয়ে ভাবল, বোমা কিনতে যদি টাকা না লাগতো তবে এই গজবের মুখে একটা ফাটাইয়া দিতাম। কিন্তু মুখে এই বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, তুমি সুন্দর বলে লাইনে বেলাইনে ছোট খুঁত ধরা হচ্ছে, তাই কইবা। ব্যাস, ঝগড়া থেমে যায়। নাজহার আর কোনো কথা বলে না। অথাতেই কিছু সময় চুপ থেকে আবার বলে, আমারে পাম দিতে আইসেন না। আচ্ছা ম্যাডাম, এখন একটু দয়া করে আপনি ঘুমাইয়া পড়ুন। ঘড়ি কাটায় সকাল 11টার কাছাকাছি। তৌসির বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাদ্র মেঘলা দিনেও কেমন একটা ভাবসা গরম, কিন্তু এই গরমের চেয়েও তীব্র একটা তেতো ভাব তৌসিরের চোখে মুখে এঁটে আছে। বিষমাখা তিক্ত নজর বাড়ি গেটের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। বিরক্ত আর তিক্ততা মিশে তৈরি হয়েছে এই চাহনি। এই বিরক্তির কারণ শুধু দেখতে পাচ্ছে না, বরং অনুভবও করছে এক বিরক্তিকর অনিবার্য ঘটনাকে। তা হলো শা 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 করে গেট পেরিয়ে একের পর এক তিক্ত যান্ত্রিক শব্দ তুলে হুড়মুড় করে প্রবেশ করেছে মোটা বাইক। 20 থেকে 25টা বাইক। সংখ্যা তৌসিরের বিরক্তির আরও অনীহাত করে তুলেছে। এত মানুষ কেন আসবে? কত টাকা খরচ হবে এদের খাওয়াতে? এই বাইকগুলো তালুকদারদের। তালুকদারে এসেছে বলে কথা, একটু ঝাঁকঝমক তো থাকবেই। ওদের সব কিছুতে একটা তালুকদারি ঠাস। প্রতিটা বাইকে দুজন করে বসা। চালক আর আরোহী সম্মেলনে ভাবে বাইকগুলো আরও দাপটি করে তুলেছে। যান্ত্রিক গর্জনে লন বাগান পেরিয়ে তারা এগিয়ে আসছে মূল ফটকের দিকে। বাইকগুলোর পেছনে প্রবেশ করেছে একটি কালো সোডান। গাড়িটি এসে শিকদার বাড়ি উঠোনের মাঝ বরাবর থামে। থামা মাত্রই ভেতর থেকে বের হয়ে আসেন কালো পাঞ্জাবি পরিহিতা নোমান। তিনি গাড়ির বাইরে পা রেখে কিছু মুহূর্তের জন্য থমকান, তারপর আলতো করে হাত বাড়িয়ে দেন গাড়ির ভিতরের দিকে। তারপর নোমানের হাত ধরে সচ্ছল সাবধানে গাড়ি থেকে বের হয়ে আসেন সাফা, তৌসিরের ছোট ফুপি, নোমানের স্ত্রী। নোমান এবং তার পরিবার যারা এসেছেন তাদের মধ্যে এক অদ্ভুত মিলও আছে বটে। আগত সকল পুরুষই কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত, তার উপর কালো পাথরের কারুকার্য শোভিত মুজিব কোট, সবার জন্য একই পোশাক। মনে হচ্ছে কোনো সুশৃং সেনাদল যারা ওনার বিয়ে খেতে এসেছে। ওনারা সবাই কালো পরেছেন আর সাফা পরেছে সাদা পাথরের বোরকা আর হিজাব। এই দৃশ্যটা তৌসিরের নজর কাড়ে। বেশ সুন্দর লাগছে ওর ফুপিকে। ওর মনে হচ্ছে হাজারো কালো পোশাকের মধ্যে একটা সাদা পবিত্র ফুল। ওদের এই ম্যাচিং ড্রেসের কাহিনী দেখে তৌসির ঠোঁট বাঁকিয়ে বলে, মাঙ্গের নাতিদের কত সৌগ। ওনাদের উপস্থিতির তালিকাটা মনে মনে সাজায় তৌসির। ভালো করে দেখে নাজহারের 15 জন, চাচার মধ্যে 9 জন এসেছেন। চাচাতো বড় ভাইদের মধ্যে 28 জনের মধ্যে এসেছে 17 জন, আর ছোট চাচাতো ভাইদের 13 জনের মধ্যে এসেছে 6 জন। ভাগ্নে 19 জনের মধ্যে এসেছে 10 জন। ভাতিজা 25 জনের মধ্যে এসেছে 12 জন। এছাড়াও ভাগ্নে ভাতিজা মিলে তাদের 10-12 জন ছোট ছেলে মেয়েও আছে। তাদের মধ্যে থেকে এসেছে 7-8 জন। এই বিপুল জনসমাবেশে হিসাব করতে করতে তৌসিরের বিরক্ত গলায় বলে ওঠে, হালা তালুকদাররা দিসরে মন মতো জন্ম। 5 গরুও এক পরিবারে খাইয়ে দিতে পারবে এক বেলায়। নাজহার ওয়াশরুমে গোসল দিচ্ছিল। গোসল সেরে বেরিয়ে এসে আশেপাশে এক নজর তাকায়, তারপর চুল মুছতে মুছতে বেলকনির দিকে পা বাড়ায়। বেলকনির কাছাকাছি যেতেই ওর সাথে ধাক্কা লেগে যায় তৌসিরের। তথাপি ধাক্কা লাগে না, তৌসির কিছুটা পিছনে সরে যায়। তৌসির এই অবেলায় রুমে দেখে নাজহার বুড়ো কুচকায় সন্ধান দৃষ্টিতে মুখ তুলে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? তৌসির অবাক হয়, কি বলে এই মেয়ে? আজ বাড়িতে মেহমান আসবে আর সে বাড়িতে থাকবে না? তৌসির চমকে গিয়ে উল্টো জিজ্ঞেস করে,
কিলো মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে নি? জানো না আজ বাড়িতে কি? নাজার থমকায়। সত্যি বলতে আজ বাড়িতে কি হচ্ছে তার অজানা। সকাল থেকে আয়োজনে দৌড়াদৌড়ি দেখছে। তথাপি দেখে কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করেনি কিসের জন্য এত আয়োজন। এই বাড়িতে কারোর সাথে প্রয়োজন ব্যতীত কোনো আলাপ হয় না ওর। রান্নাঘরে গেলে যে যার কাজ করে এবং ওকে যা কাজ দেওয়া হয় তা চুপচাপ করে, তারপর বেরিয়ে আসে। তিতা মিঠা একটা বাক্যও করে না কারোর সাথে, প্রয়োজনও বোধ করে না। তৌসিরের কথায় নাজার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলে, না তো। তৌসির বুঝে যায় সত্যি নাজার এই বিষয়ে অজান্তা, তাই সুযোগ বুঝে খোঁচা মেরে বসে। জানবা কেমনে? কারো লাগে মিশো না, কথা কও না, খন্নাসের মতো একান্নি হয়ে থাকো। তৌসিরের কথায় নাজার খুব বিতৃষ্ণা অনুভব করলো। একটা মানুষ কিভাবে সবসময় ফাজলামির উপর বেশি থাকে, কিভাবে? সত্যি অসম্ভব। ধৈর্য চুরি ধারণ হয় এই আচরণে, এমন কথাবার্তায়। নাজারার কথা না পেঁচিয়ে ঘুরে বাড়িয়ে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মেরে চাপা রাগ নিয়ে বলে, আমি জিজ্ঞেস করেছি, আপনার বলা লাগবে না। বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তৈশরকে যেতে দেখে তড়িৎ গতিতে নিজেও পা বাড়িয়ে বলে, চলো আমিও যাই। রুম থেকে কৌতূহল নিয়ে বের হয় যখন করিডোরে দাঁড়ায় আর লিভিং রুমের অবস্থায় দৃষ্টিপাত হয়, সাথে সাথে তপতপ খেয়ে দাঁড়িয়ে যায় সে। নিজের পরিবারের অর্ধেক জনগোষ্ঠী দেখে বাকরুদ্ধ নাঝার। তাকে দাঁড়াতে দেখে তৌসির পিছন থেকে মিঠা মোরকে দুষ্টুমি গলায় বলে ওঠে, আশ্চর্য হলা? নাজারের ঠোঁটে নিজের অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের সর্বপ্রিয়দের সে দেখেছে। আহা, মনে হচ্ছে শত যুগ পর এই চেনা মুখগুলোর চোখে ধরা দিয়েছে। তৃপ্তদায়ক চোখে তৌসিরের দিকে তাকিয়ে উজ্জ্বল গলায় বলে ওঠে, অতিশয় আশ্চর্য হলাম। তৌসির নাজারের কথায় কোনো একা কোণা থেকে ঝাঁক শান্তি দেখতে পায়। তার বউ এই প্রথমবার তার সাথে এত সুন্দর করে কথা বলছে। শান্তি তো পাওয়ারই কথা। নাজার নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। ওর পাশে ঘেঁষে তৌসিরও নামে। ইকরাবা আর সাহেব ভাইও এসেছেন। তারা তৌসির আর নাজারকে একসাথে দেখে উভয় মুচকিয়ে আসেন। ওনারা আসতে চাননি, মন চায়নি। তথাপি আসতে না চাইলেও প্রিয়তমাকে দেখার লোভ সামলাতে সম্ভব হয়নি ওনাদের পক্ষে, তাই মন পূর্বে জেনেও এসেছে। নাজার ধীরে ধীরে নিচে নামে। ও নামতেই সবার আগে ওর মাস্টার চাচু আর ছোট চাচু এগিয়ে আসেন। নাজার অবাক হয়ে তাদের দিকে চেয়ে রয়। স্বল্প সময়ের মধ্যে ওনারা দুজন হাত বাড়িয়ে নাজারের নেয়। নাজার নিজেকে আর আটকাতে পারে না। সবার প্রিয় অভিমান, দুঃখিত, সবার প্রতি অভিমান জমলেও এই দুজনের প্রতি কোনো অভিমান বা অভিযোগ ওর নেই। নিজের ছেলের মতো মনে করে ওনাদের খাওয়া দাওয়া সব খেয়াল রাখতো সে। বড্ড বেশি ভালোবাসে এই দুইজন চাচাকে। নাজার এই যে এগিয়ে গিয়ে দুই হাতে আগলে ধরে ওনাদের গলা। নাজার ধরা অনুভব করতে ওনারা ঝুঁকে নেন। কতটা কাঙ্গাল হয়ে আছে ওনাদের জন্য নাজার। মাস্টার চাচু আর ছোট চাচু দুইজনের স্নেহ ভরা ছোঁয়ার হাত বুলিয়ে দেন ওর পিঠে আর জিজ্ঞেস করেন, কি অবস্থা তোর? ভালো আছিস তো? নাজার ওনাদের বুক থেকে মাথা তুলে মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ। তোমরা? পাশ থেকে তানভীর চাচু মোল্লা চাচু বলে ওঠে, বাহ, চাচু বুঝি শুধু ওই দুইজনই? নাজার ওনাদের কথায় মেকি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চিত খুব ভালো আছো, তাই না? ওর প্রশ্নে নোহাম সাহেব আর ওদের সবার বড় ভাই তানিম ভাই তার পাশে এসে দাঁড়ায়। নাজারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এভাবে বলছিস কেন? তুই বাড়িতে নেই তো, কেউ আর কারো খেয়াল রাখে না, যত্ন নেয় না। সত্যি অর্থে তোকে ছাড়া পুরো তালুকদার মহলই শূন্য। তাদের বাক্যবায়নে নাজার শুধু মাথা নিচু করে। সেই নতমুখে উঠে এক চিলতেই হাসি, যা ছিল তাচ্ছিল্যে ভরপুর, যা বড়ই শূন্য, বড়ই করুণ। আজ এই কথা বলেছে অথচ নিজেদের স্বার্থ কদর্য খেলাতে তাকে এরাই কুকুরের মতো বিলিয়ে দিয়েছে। চক্ষু তুলে নাজার চারপাশে তাকায়, খুঁজে ফেরে দুটি মানবকে। তারা হলেন ওর আব্বা আর তালহা ভাই। মঞ্চে একবার তাদের উপস্থিতি, কিন্তু না, এই দুইজন আশ্রয়দাতার দেখা মিলল না। তাদের অনুপস্থিতি নাজারের অন্তর এক কঠিন প্রশ্ন বনে। এরা কত নিষ্ঠুর! যাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসেছিল সে তাদের প্রাণ, তাকে এত সহজে অবহেলা করলো। তালা ভাইও না আসলো, মানা গেল, কিন্তু আব্বা, মেয়ের কথা বুঝি একবারও মনে পড়ে না তার? অথচ প্রতিদিন 2 থেকে 3 বার কল করেন, কিন্তু তিনি মেয়েকে একবারও দেখতে আসলেন না। আজ সবাই আসলো, সবার সাথে, আর আব্বা এলেন না। বাবার মুখটা দেখার জন্য, ওনার বুকে মাথা রাখার জন্য নাজারের ভেতরটা হাহাকার করছে।
কতদিন হলো ও আব্বার দেখা পায়নি, কতদিন হলো বুকের ভেতর শান্তি অনুভব করছে না, কতদিন হলো বুক ভরে ও আব্বা বলে ডাকতে পারিনি। এইসব ভাবনা অতল গহ্বরে যখন ডুবে এদিক ওদিক তাকাচ্ছিল, তখন চোখ পড়ে সাহেব ভাইয়ের উপর, যিনি ওর দিকে তাকিয়ে আছেন। ওনার তাকানোটা অসহায় হলেও নাজহারের বোধগম্য হয় না। সে এই চাহনিকে স্নেহ ভেবে বসে, নাকি ইশারা করে জিজ্ঞেস করে, কি অবস্থা সাহেব ভাই? সাহেব ভাই ওর ইশারায় প্রত্যুত্তরে মিটি হেসে মাথা নাড়িয়ে জবাব দেয়, ভালো। তোর? নাজহার একগাল হেসে ইশারায় উত্তর দেয়, ভালো। সাহেব ভাইয়ের থেকে চোখ সরে ইকরাবের উপরে নজর পড়ে, যে কিনা গ্লানিসিক্ত চোখের ওপর দিয়ে তাকিয়ে আছে। নাজহার ওর তাকানো দেখে দ্বিধাবার আর ইকবারের ন্যায় চোখ বোলায় না, মাথা নিচু করে নেয়। ইকবারের দিকে তাকালে নিজের ভারী অপরাধী মনে হয়। কেন জানি মনে হয় এই উন্মাদ পুরুষটা নাজহারের নিজের ঠকিয়েছে, আর এই উন্মাদ পুরুষটি নাজহার কেবল ঠকায়নি, সে তার সর্বোচ্চ কেড়ে নিয়েছে। এই হতভাগ্য পুরুষটি নাজহারের চরমভাবে প্রতারণা করেছে, যে কিনা কেবল তাকে একান্তই পাওয়ার উন্মত্ত বাসনায় জন্মদাত্রী মা বাবাকে কেবল ছেড়েছিল, তুচ্ছ করে দিয়েছিল নিজের সমস্ত ভবিষ্যৎ, বিসর্জন দিয়েছিল জীবনের সব স্বপ্ন শুধু নাজহারকে নিজের করে নেবে বলে। সে তো সেই চরণে মাথা নত করেছিল যেখানে তার নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার নিশ্চিত ছিল। তার সগ্রাম সত্তা, তার বাঁচা মরণ সব কিছু নাজহারকে কেন্দ্র করেই ছিল। তার অস্তিত্বের প্রতিটি কণা, তার বেঁচে থাকার প্রতিটি কারণ ছিল নাজহার। তথাচও এত প্রেম, এত ব্যাকুলতা, এত তীব্র ঐতিহ্য সব কিছুই আজ নিষ্ঠুর পরিহাস। শূন্যতা হিমশীল স্রোতে ভেসে যাচ্ছে ইকরাব। নিজের জীবনের শেষ অবলম্বন, শেষ আশ্রয়টুকু আজ অন্যের ভোগব্যস্ত। তার ভালোবাসার মহাকাব্য আজ এক অপমানের মর্মান্তিক উপসংখ্যা এসে থমকে গেছে। আর এই পরিণতি দায় শুধু নাজহার, শুধুই নাজহার, কারণ সে তাকে ভালোবাসতে পারেনি। সে তো নিজের অজান্তেই তাল্লা ভাইয়ের ওপর ভালোবাসায় ডুবে গিয়েছিল। এবার সবাই নাজহারকে ছেড়ে একে একে তৌসিরের সাথে সাক্ষাৎ করেন, তৌসিরের বিনিময়ের সাথে কুলুস বিনিময় করেন। রুদ্র আর নাজিম চাচা দাঁড়িয়ে আছেন লিভিং রুমের এক কোণে। রুদ্র দেখেছে এই দৃশ্য। সিমরান নাজহারের এক চাচার ভাই তুর্যের সাথে কথা বলছে, তুর্য বরবারই সিমরানের সাথে একবারই কথা বলছে, এটা ওটা বলছে, হাসছে। এসব দেখে রুদ্র শরীরের চামড়া জ্বলে জ্বলে ব্যথা ধরে যাচ্ছে। সিমরানও মাথা নাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ উত্তর দিচ্ছে। এইসব কীর্তিক দেখে রুদ্রর মন চায় সিমরানের গাল ফাটিয়ে নিতে, হাত পা ভেঙে চুরমার করে দিতে। রুদ্র আর সহ্য করতে না পেরে নাজিম চাচাকে ডাক দেয়, ও চাচা এই দিকে দেখো। নাজিম চাচা ওনার কথায় উত্তর দেন, কিতে দেখতাম, হ্যাঁ হ্যাঁ তো দেখার মতন কোনো সুন্দর রমণী নাই। রুদ্র ওনার কথায় অতিশয় বিরক্ত হয়ে বলে, তুমি মেয়া বিশ্ব বদমাস, তোমার নজম ভালো না। নাজিম চাচা মুখ থেকে তিক্ত আঁচ বের করে বলেন, আমি এবার কিতা করলাম রে? তোমারে কইছে তোমার ভাতিজি দেখে দেখো, ও কেমন টিটিং টিটিং করতে আসে ওই গাদ্দারদের সাথে। কথা আবার টিটিং টিটিং করে কেমনি? রুদ্র এবার রাগ নিয়ে বলে, চাচা ফাইজলামি করিও না, ওরে এখান থেকে সরাইয়া আনো, আমার গা জ্বলতাছে। নাজিম চাচা রুদ্রের দিকে পাশ ফিরে চেয়ে বলেন, এবার লাইনে এলো সোজা কথা, সোজা সোজা সবটা কবি, ঘুরে কস কেন, দাঁড়া আনতেছি। এই বলে উনি সাথে সাথে জোরে ডাক দেন, সিমরান এদিকে আয়, রুদ্র তোরে ডাকতেছে। শেষ রুদ্রের মানিজাত উজাড় করিয়া বোম মারলেন নাজিম চাচা। উপস্থিত সবাই একেবারে রুদ্রের দিকে তাকায় তো আরেকবার সিমরানের দিকে তাকায়। রুদ্র নাজিম চাচার এই কাণ্ডের লজ্জায় মাথা নিচু করে নিয়ে ফিসফিস করে বলেন, এ বেটা গরু, কি কইলি এডি, তাড়াতাড়ি কথা ফেরা। নাজিম চাচা চারপাশের পরিস্থিতি দেখে আমতা আমতা করে বলেন, না রে, রুদ্র ডাকতেছে না, গতকাল যে রুদ্র সাতটা রাখছিলি ওইটা দে তো। এটা শুনে সবাই স্বাভাবিক হন। রুদ্র তার মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ। তুর্য এইসব শুনে সিমরানে জিজ্ঞেস করে, তুমি কি ওনার ওয়াইফ? সিমরান তুর্যের কথায় চোখ তুলে রুদ্রের দিকে তাকায়, যে কিনা সন্ধ্যান দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে। সিমরান বুঝতে পারে তুর্যর ওর সাথে একটু লাইন মারছে, তাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, না কিন্তু হব। তুর্য মনে মনে হতাশ হয়ে ভাবে, শালার একটা জীবন, যেদিনই চোখ তুইলে কোনো মায়ের দিকে দেখছি ওই দিনই শুনছি প্রিয় সে বুকিং মারা। সিমরান চুপচাপ রুদ্রের পাশে এসে দাঁড়ায়। সিমরান নিজের পাশে দাঁড়াতে দেখে রুদ্র চ্যাট করে বলে ওঠে, এনে কি করস তুই, যা তোর কুটুমের লাগে কথা কয় গিয়া। সিমরান রুদ্রের কথায় পাত্তা না দিয়ে মিনমিন করে বলে ওঠে, তুর্য জিজ্ঞেস করেছিল আপনি আমার বউ, আমি আপনার বউ কি না। রুদ্র সিমরানের মুখে বউ কথাটা শুনে চমকে সিমরানের প্রশ্ন করে,
তুই কি বলছিলি? আমি না বলেছি। সিমরানের কথায় রুদ্রের দিকে খচ করে ওঠে। সিমরানের স্লান স্বরে বলে, না তো বলবেই। এ বলে রুদ্র চপার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিমরান একটু মজা করে বলেছিল, ব্যাস এতটাই। এসবে যে এত কিচ্ছা ঘটে গেল। সিমরান রুদ্রের পেছনে পেছনে যায়। সিদ্দিক সাহেব এবং নাঝারের 4 নম্বর চাচা ইকবাল সাহেব ওনাদের ছদ্মবেশ ধারণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ছদ্মবেশ ধারণের একটা কারণ তো হলো ছাত্রলীগের এক প্রিয় গাদ্দারকে ধরা। দীর্ঘদিন ধরে খুঁজে যাকে পাওয়া যায়নি, আচ্ছা হঠাৎ এক গুপ্তচরের মারফতে জানা গেছে সে রংপুরে আছে। লোকটির নাম শাহেদ, তাদের গ্রামের মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, কি করেছে এই শাহেদে যে তাকে ধরার জন্য এইভাবে পায়তারা করা হচ্ছে? আর কেন বা তাকে ধরতে হবে? তাকে ধরার প্রণোদনা হলো তার জীবন্ত পুড়িয়ে মারা, নয়তো চাপাতি দিয়ে ইচ্ছে মতো পিস পিস করে কেটে ফেলা, তার রক্ত বোতলে ভরে নিজের বাবার কাছে নিয়ে যাওয়া। নাঝারে চাচাদের মধ্যে 15 জন জীবিত আছে আর বেশ কয়েকজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন সোয়াদ তালুকদার। সোয়াদ ছিলেন তালুকদার পরিবারের মধ্যে একমাত্র আওয়ামী লীগের নেতা। বয়স ছিল 27। পরিবারের সবাই ওনার এই দল করার বিরুদ্ধে হলেও উনি দল কখনোই ছাড়েননি। ওনার বন্ধু ছিল শাহেদ আর ইমতিয়াজ। তাদের 3 জনের খাতিল যেমন রাজনীতির প্রেক্ষাপটে মজবুত ছিল, তেমন ব্যবসায়িক দিক থেকেও ছিল ঘনিষ্ঠতা। 2024 জুলাই যখন কোটা আন্দোলন শুরু হয়, শাওয়াব সে সময় প্রথম দিকে তার বিরুদ্ধে ছিলেন। তাদের ক্ষমতাবাসী দল তখন এইসবের তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, সঙ্গে উনিও। কারণ এটা তাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অহংকার তাদের চোখের পর্দা ফেলে দিয়েছে। তারা ভেবেছিল অতীতের মতোই ছাত্রলীগের লাঠি আর পুলিশের ধাওয়ায় ছাত্র মুখ ঢেকে ফিরে যাবে, কিন্তু এরপরও তারা দেখলেন তরুণ প্রজাগণ এর অদম্য স্পৃহা, যা শুধু কোঠার বিরুদ্ধে নয়, দীর্ঘ 15 বছরের বৈষম্য ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ছাত্র জনতা এই গর্জন যখন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে শুরু করে, তখন ভীত দল ও ক্ষুণ্ণ প্রশাসন সিদ্ধান্ত নিল নির্মতা হবে এবং একেবারেই জবাব শুধু হলো রাষ্ট্রযন্ত্রের বেপরোয়া ক্ষমতা অপব্যবহার। পুলিশ, র্যাব এবং ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা একসাথে ঝাঁপিয়ে পড়ে নিয়ন্ত্রণ জনগণের ওপর। লাঠিচার্জ, টিগার গ্যাস, সাউন্ড গ্রেনেড সবকিছু ব্যবহার করা হলো। কেবল লাঠিই নয়, আন্দোলনের সম্মুখে যারা ছিল তাদের লক্ষ্য করে চালালো সরাসরি গুলি। এই নির্মম থেকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হলো না মেয়েদেরও। বিক্ষোভকালে ছাত্রী ও সাধারণ নারীর উপর হামলা করা হয়, লাঞ্ছিত করা হয় এবং অনেকে টেনে হিঁচড়ে আটক করা হয়। ক্ষমতা ও পেশিশক্তি ব্যবহার করে যাকে যেখানে ইচ্ছে সেখানে হেনস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বন্ধ করে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জোর করা হলো, হল থেকে বের করে দেওয়া হলো। বহু আন্দোলনকারী প্রকাশ্য রাজপথ থেকে তুলে নেওয়া হলো, যাদের অনেক আর কোনো খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে গোপনে দাফন করা হলো আজ্ঞা পরিচয়হীন মৃতদেহ। শুধু প্রকাশ হতো, এখানে কিছু হয়নি, এখানে কারো লাশ নেই। জুলাই মাসে ঢাকার রাজবাড়িতে বিভিন্ন কবরস্থানে বহু বেআইনি লাশ দাফন করা হয়েছে। হাসপাতালের কর্মীরা জানান, পুলিশের অনুমতি ছাড়া অনেক লাশ সরাতেই অনেকে ক্ষতবিক্ষত মৃতদেহ দাফন করা হয়, যার কোনো দাপ্তরিক রেকর্ড রাখা হয়নি। ক্যাম্পাসের হালগুলোতেও হলে ঢুকে নির্যাতন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সদস্য প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যা ইচ্ছা করেছিল তারা। নিজের দলের এই অমানবিক নির্যাতন সহ্য না হয় সোয়াবের সহ্য না করতে পেরে তিনি বেরিয়ে আসেন দল থেকে। 22 জুলাই রাস্তায় ছাত্র জনতার পক্ষে নেন তিনি। পারেননি এই অবিচার সহ্য করতে, মৃত্যুর হাতে নিয়ে লড়াই যান ছাত্র জনতার হয়ে। তিনি জানতেন রক্ষা করতে পারবেন না, ওনার দলের লোকই ওনাকে মারবে, তবে নিজের বন্ধুদের হাতে মরবে তা বুঝতে পারেননি। 23 জুলাই সকালে ওনার 2 বন্ধু ওনাকে নিজের পুরনো আড্ডাখানায় ডাকেন। যাওয়ার আগে নাইদের সাহেবের সম্পূর্ণ ঘটনা বলে গিয়েছিলেন শাওয়াদ। সেই যে গিয়েছিলেন আর ফেরা হয়নি ওনার বাড়িতে। তালুকদারের লাশটা অবধি পাননি। পাবেন বা কী করে? শাহেদ আর ইমতিয়াজ যে ওনাকে মেরে গুম করে দিয়েছেন। ইমতিয়াজ রাতারাতি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান এবং চলেও যান, কিন্তু শাহেদ যায় না। তার মনে মনে ছিল বিদেশ গিয়ে আর কি হবে, এখানে এতগুলো কিছু দিন পরই যাবে, তারপর না হয় নেতাদের পা ছেটে ছুটে নিয়ে একটা নেতার পদা হাতিয়ে নেবে। কিন্তু তা আর হয় না। স্বৈরাচারের পতন হয়, সঙ্গে শহীদের
লুকিয়ে বেড়ায়। তার নিজের হাতে নিজে বন্ধুকে কুপিয়েছে। তাদের ইচ্ছে ছিল না কুপানোর, কিন্তু ওই মহলের আদেশ যে দল থেকে বেরিয়ে গেছে সে নিশ্চিত গাদ্দার। দলের বিভিন্ন পরিকল্পনা ক্রাইম এক্সপেন্স করে দিতে পারে। বাধ্য হয়ে তারা সোয়াদের মারতে উদ্যোগ হয়, নয়তো তাদেরকেও মরতে হতো। যখন তারা দুজন সবকে কুপিয়েছিল, সবাই শুধু হেসেছিল আর বলেছিল, তোরা বন্ধুত্বের এত নিষ্ঠুর পরিণতি কেন দিলি? সোয়াদের পলকে চোখ বুজে নিয়েছিল, তারপর আর কিছু বলেনি। সোয়াদকে পেলে তালুকদাররা আর আস্থাও রাখবেন না প্রতিজ্ঞা করেছিলেন। আজ একবার শুধু হাতে পান, তারপর হবে রক্ত দিয়ে করা গোসল। নিজে সবাই খাওয়া দাওয়া করেছে। নাজহার রুমের বারান্দায় মাস্টার চাচু, ছোট চাচু আর নাজহারের মোল্লা চাচু দাঁড়িয়ে আছে। নাজহারও আছে এখানে, সবার সঙ্গে ফাজলামো আর হাসি ঠাট্টা করছে। মোল্লা চাচু গম্ভীর গলায় নাজহারকে জিজ্ঞেস করলেন, কাজা হচ্ছে তো? সব ঠিকঠাক? নাজহার দীর্ঘশ্বাস ছেড়ে আশেপাশে তাকান, তারপর বলে, হচ্ছে হচ্ছে। ছোট চাচু বলেন, আর কত সময় লাগবে? নাজহার তিক্ত সুরে বলে, সময় তো লাগবে, ধীরে ধীরে তো করতে হবে, তাই না? নাজহার এই অনশনের কথায় ফাইজা বিরক্ত হয়। আচ্ছা ফুপু, তুমি এত অলস কেন? তাড়াতাড়ি কিছু করো না, আর যদি না পারো তাহলে পণ্ডিত কেন করেছিলে? ফাইজানের কথায় মেজাজ তীক্ষ্ণ হয়ে যায় নাজহারে। বুকে দুহাত গুজে শান্ত গলায় ওকে চোখের দিকে তাকিয়ে ইশারা করে, এদিকে আয়। ফাইজান ওর কথায় সরল মনে ওর দিকে আগায়, ভাবে হয়তো কিছু বলবে। ও আগাতে নাজহার হাত বাড়িয়ে ওর চুলগুলো চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফাইজানের ডান গালে টাস করে একটা থাপ্পড় মেরে বলে, তাহলে তুই কর, আয় তুই আমার জায়গায় যা। থাপ্পড় মেরে ফাইজানকে ছেড়ে দেয়। ফুরফুর নরম হাতে ঝাক্কাস গরম গালে থাপ্পড় খেয়েছে। তিক্ত গলায় বলে ওঠে ফাইজান, আল্লাহ, তোমার মরার হাড্ডি তো এত শক্ত, আমার দাঁত নড়ে গেল রে। নাজহার ওকে এমন টানা দেয় যেন ওর মুখের বাণী বন্ধ হয়ে যায়। ওকে এমন কাতরাতে দেখে ভ্রুক্ষেপ না করে মাস্টার চাচুর দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কাছে ইম্পর্ট্যান্ট কিছু আছে। ওর মুখে ইম্পর্ট্যান্ট শব্দটা শুনতে মাস্টার চাচু হালকা রাগ হয়। উনি জ্ঞান দেওয়ার শুরু করেন, নাজহার, অ্যাভয়েড সেভিং ইম্পর্ট্যান্ট, আই সেড, মেক ইন ইংলিশ স্টাডি আউট সে স্কুড ইনসাইড। নাজহার ওনার দেওয়া উপদেশ শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। এই মাস্টার চাচু মারাত্মক মানুষ। ছোটবেলা থেকেই দেখে আসছে, সিরিয়াস সময় উল্টোপাল্টা বা কমন ইংলিশ বলেন এবং উপদেশ দেওয়া শুরু করেন। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। জীবন চলে যাওয়ার মুহূর্তে উনি বলবেন, ইংলিশ ঠিক কর। নাজহার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, আই শ্যাল এনশিওর দ্যাট আই স্টিল দিস ভিপয়েন্ট অ্যান্ড দ্য নেক্সট জাঙ্কার। ওর কথায় মাস্টার চাচু সন্তুষ্ট হয়ে বলেন, দ্য রিভিশন ইজ কমন ডেভেলপ, ইজ ইট নাও অ্যাবসলিউটলি নাও অ্যাপ্রিসিয়েন্ট। নাজহার ওনার কথায় আবারও মাথা নেড়ে রুমে আসে। উদ্দেশ্য ফোন বিছানার উপর থেকে নেওয়া। যখন ফোন হাতে নিতে যাবে তখন সেই মুহূর্তে নোমান, সাফা আর তৌসি তাদের রুমে প্রবেশ করে। সাফা নোমানের নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলে, এইটা হলো তৌসিরদের রুম। নাজহার তাকে দেখে আর ফোন হাতে নেয় না। ওনাদের গলার স্বর পেয়ে মাস্টার চাচু স্বাভাবিক হয়। হাসি মুখে রুমে আসতে আসতে বলে, তোমরা রুম দেখতে এসেছো? আমরাও এলামই। তৌসির ওদের এই হাসি মুখে মিষ্টি বাণী শুনে একবার নাজহারের দিকে তাকায়, তারপর আবার ওনাদের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে মনে মনে বলে, সুদানির পোলা কি গাতারের মতো প্ল্যান করছিল কে জানে, এ পুঁটি মাছের মতো ভিক্কিরি মারতাছে। নাজহার সাফার দিকে দু কদমে এগিয়ে এসে বলে, আসুন না, এদিকে বসুন। সাফা মৃদু হেসে নাজহারের কাঁধে হাত রেখে বলে, না মা, বসবো না, তোমার চাচুকে দেখতে চেয়েছিলে তাই নিয়ে এলাম। নাজহার আলতো করে মাথা নাড়ায়। সাফা আশেপাশে এক পলক তাকায়, তখনই ওনার চোখে পড়ে নাজহারের হাতের দিকে। এক হাতে চুড়ি আছে, অন্য হাতে নেই। এই বিষয়টির নজরবন্দি হতে নাজহারের সাফা জিজ্ঞেস করেন, তোমার আরেক হাতে চুড়ি কোথায়? চুরির কথা শুনে নাজহারের স্মরণ হলো গতকাল রাতে বালিশের নিচে রেখেছিল, আর পড়া হয়নি। আমতা আমতা করে বলে, খুলে রেখেছি। সাফা একথায় নাজহারকে বোঝান, বিবাহিতদের চুড়ি এভাবে খুলে রাখতে নেই, হাতে পড়া থাকতে হয় সব সময়। নাজহার মাথায় চটজলদি একটা বুদ্ধি আসে। তৌসির দিকে আর চোখে এক নজর তাকায়। এই সুযোগে তৌসিরের শরম দেওয়ার। এই লোকে সবসময় বেশরমের মতো গালাগালি করে, আজ বাস দেওয়ার সুযোগ এসেছে। যদিও এতে নাজহারের লজ্জা পাবে, কিন্তু সবাই তো বুঝবে ও ছোট মানুষ, না বুঝে বলে দিয়েছে। আর শরমের তকমা তৌসিরও পাবে, যেমনভাবেই তেমন কাজ। নাজহার বলে ওঠে, আরে না, আমি খুলিনি তো চুড়ি, উনি খুলেছেন গতকাল রাতে। এটা শুনে উপস্থিত সবাই
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। কি বলা উচিত খুঁজে পাচ্ছেন না। নাজার হুট করে এমন লজ্জা দেবে কল্পনাও করেননি। তারপর নাজার কথাটা মিটিমিটি হেসে ওনারা পিছনের তৌসির দিকে তাকান। তৌসির দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ এখানে তৌসির নেই। এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। একটু স্থির শ্বাস ফেলে সবাই। এদিকে নাজার মুখ থেকে এমন ডাহা মিথ্যে কথা শুনে তৌসির হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। ওর কথা শুনে ইজ্জত বাঁচাতে আলগোছে রুম থেকে বের হয়ে এসেছে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজর তাক করে বলে ওঠে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার ডাকাত নিয়ে আমার ইজ্জতটা ডাকাত করে দিল রে। এক পর্যায়ে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই যাওয়ার পর এবার রুমে ফিরে আসে তৌসির। আর নাজহারের সঙ্গে কিছু একটা হয়ে যায়। কেন এই মিথ্যা বলল ও? রুমে এসেই নাজহারের রুম থেকে বেরোতে নিচ্ছিল। তৌসির দেখে দুকদম পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করেন? নিচে যান, মেহমানদের সাথে থাকুন। তৌসির ওর ন্যায় চঞ্চল চোখে চেয়ে থাকে কিছু সময়। বাহ, আজ মারাত্মক লাগছে এই রূপবানকে। কালো সুতির একটা গাউন আর লাল পায়জামার ওড়না পরেছে। তৌসির ভেতর হঠাৎ কিলবিল করে উঠতে থাকে। উহু, এই মেয়েটা জাদু জানে। প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করে আর তৌসিরকে পুড়িয়ে মারে। এই জাদু করার দায়ে একে দুই একটা মামলা দেওয়া উচিত। ডাকাত কি আর এমনি এমনি বলে? তৌসির অন্তর এই নারী ডাকাতি করে নিয়েছে। কঠিন থেকে কঠিন সত্তা হওয়ার উচিতেই মনকে সে নিজের আয়ত্তে করে নিয়েছে। তৌসির শিকদারে নিজের মায়ায় ফেলে দিচ্ছে। কঠিন পাপ করে ফেলেছে। তৌসির এই মহাভাবনার সমাপ্তি ঘটে এবার হাত বাড়িয়ে নাজহারের হাত টেনে নিজের নিকটে নিয়ে আসে। নাজহার আসতে চায় না, উল্টো তৌসিরকে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করে বলে, ধুর, নিচে যান, মেহমানদের সাথে কথা বলুন। তৌসির নাজহার এই ছোটাছুটি দেখে মৃদু হেসে ওর কোমর দু হাত শক্ত করে রাখে এবং বলে, মেহমানদের সামনে যাওয়ার মুখ তো রাখলা না, মিথ্যা বললা কেন আমার নামে? তোমার ছুরি আমি খুলছি? নাজহার তৌসিরের প্রশ্নে আলতো ঘাড় কাত করে। বেশ অস্বস্তি হচ্ছে নাজহারের। তৌসিরের হাত দুটো ভারী বেপরোয়া। কোমরে রাখা হাতে আঙ্গুল দিয়ে বারবার নাজহারের কোমর পেটে খোঁচাচ্ছে। নাজহার ছটফট করে বলে ওঠে, আমার ইচ্ছে হয়েছে, আমি বললাম। সত্যি তো আপনিই জানেন, তাহলে বাধা দিলেন না কেন? তৌসির ওর কথায় ওর চোখে চোখ রেখে আর চোখে বলে ওঠে, বেইজ্জত করছো, আরো করানোর ইচ্ছা ছিল নাকি যে এমন পরামর্শ দিদাসো? এ বলে নাজহারকে পেঁচিয়ে রাখা হাতের বাঁধন আরও শক্ত করে। নাজহার নিজের আরেকটু কাছে টেনে আনে। তৌসির এই কাজে বিরক্ত সূক্ষ্ম রেখা নেমে আসে নাজহারের মুখপানে। অন্তরে এক অস্বস্তি নিয়ে বলে, ছোঁয়া কাছে জানা পছন্দ নয় আমার, অস্বস্তি লাগে, বিরক্ত হই আমি। নাজহারের কথায় তৌসির কোনো প্রতিক্রিয়া দেখায় না। এতটুকু অন্তত বোঝে নাজহার এসবে অভ্যস্ত নয়। তার জন্যই নাজহারের এই বাণী উচ্চারণ। তৌসির আলতো এসে ধারণ করে বলে ওঠে, আমি জানি তুমি এসব পছন্দ করো না, তোমার বয়সটা এমন, কিন্তু কি করতাম কও তো, আমি তো পুরুষ। এই বলে অন্য কিছু বলতে যাবে, তার আগে নাজহার তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে কীর্ণ অনুনাদে বলে, আপনার নিজেকে গুটিয়ে রাখার সংগ্রাম আমার অজানা নয় তৌসির। আমার সন্তুষ্টি শুধু এতটুকুই যে আপনি আমার মানসিকতার শান্তি সম্মান করেছেন, যথাযথ আমার থেকে নিজেকে দূরে রেখেছেন বা রাখছেন। আপনার এই নিরাসক্তি, আপনার করা অন্যান্য সকল ঘাটতির ঊর্ধ্বে আমার ভালো লাগা একরকম অন্যতম কারণ। হয়তো একে প্রকাশ্য করুণায় দেখাচ্ছেন আমার অস্বস্তির প্রতিটা, এটা একটা টান। আমি নিজের চাহিদা নিয়ে কথা বলবো না, কিন্তু আপনার তো চাহিদা আছে, তা আমি বুঝি। আমি জানি আপনার আকাঙ্ক্ষা আছে কিছু পাওয়ার, কিছু চাওয়ার। তবে বিশ্বাস করুন, এই জিনিসটা বুঝতে পেরেও আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি বারংবার চেষ্টা করি নিজের এই ছটফটানি অস্বীকার করতে, আপনি বর্তমান সত্য হিসেবে গ্রহণ করতে চাই, কিন্তু অতীত এবং আমাদের ভিতরের অস্বস্তি আমার বর্তমানের কাছে পৌঁছাতে দেয় না। নাজহার এই স্বীকারোক্তি তৌসির স্তব্ধ হয়। চঞ্চল চাউনি নিয়ে শুধু নাজহার পানে চেয়ে থাকে আর ভাবে, এতদিন ভাবতাম আমার ডাকাতনি বুঝে কম, কিন্তু আজ তো দেখি আমার ডাকাতনি দাদার চেয়েও বেশি বুঝে আছে ওর। বাহ তৌসির বাহ, তুই জিস তো, তুই জিতা লাইছিস এক মারাত্মক এক চিস। তোর এই পোড়া কপালে লাল চন্দের গুঁড়া লাগলো কেমনে? না রে, নাকি কারো দোয়া টোয়া লাগলো? জীবন তো কারো ভালো করিস নাই, তাইলে দোয়া লাগবো কেমনে? মনে হয় দয়াল একবার একটু দয়ার ভিক্ষা দিয়েছে। সবই দয়ালে দেওয়া দয়া। তৌসির নিজের পানে এভাবে চেয়ে থাকতে দেখে নাজার বুড়ো কুচকায়। নাজার মুখের প্রতিক্রিয়া দেখে তৌসির বাস্তবে ফিরে আসে। তারপর কোনো কথাবার্তা ছাড়াই হুট করে নাজারকে এক টানে টেনে অভ্যাসের মতো নাজারের গালে নিজের নাক ঠোঁট বসিয়ে ফিসফিস করে বলে,
আমার কোনোটা লাগতো না এখন, খালি এমন একটু 2টা 3টা চুমা খাওয়ার সুযোগ দিয়েও দিনে। নাঝার পড়ে যায় বিপদে, বেজায় খারাপ অনুভূতি হচ্ছে তার, তথাপি কিছু বলতে পারছে না তৌসিরকে। নাজা ছটফট করতে করতে তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে বলে, দাড়িগুলো আমার গাল শেষ করে দিচ্ছে, সরুন। তৌসির ওর থুতনিতে হাত রেখে আরো গাঢ়ভাবে ঠোঁট বসিয়ে বলে, আরো কয়দিন সহ্য করে না, পরে লম্বা হয়ে গেলে আর গালে বাঁধবো না। নাজার ওর থেকে দূরে সরানোর জন্য প্রচণ্ড জোরে ধাক্কা দিতে দিতে বলে, তাহলে লম্বা হওয়ার পর আইসেন, এখন ছাড়ুন, নিচে যাই, কাজ আছে। তৌসির কি আর ছাড়ে এত সহজে? না ঝাড়ে অন্য গালে ঠোঁট বসিয়ে হালকা বিরক্ত তিক্ত সুরে বলে ওঠে, তুমি কার বাল ফালাইবা অনেক গিয়া, 20-22 জন মানুষ আছে কাম করব, তারা তোমার কিছু করণ লাগবো না। কাজ করার নয় বিষয়টা, বিবেক বলতে তো কিছু আছে তাই না? বিবেক আর তুমি এইসব কথা মারাইও না, চুপচাপ খাড়াইয়ে থাও, আমি যে সময় ছাড়মু ওই সময় যাইবা, আর কোনো কথা না। ব্যাস, নাজা চুপ করে যায়। যেটা যেমন হচ্ছে তেমন হোক, পরিস্থিতি তালে তালে শুধু তাল মেলাক, সবুরে মেওয়া ফলে, দেখা যাক ওর ভাগ্যে কী দেয় আর ওর থেকে আর কি কি নেয়। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি যে আজকের পার্টটা তেমন একটা ভালো হয়নি, তারপরে তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও প্লিজ। আর নেক্সট পার্টটা হচ্ছে আমি এর থেকেও বেটার করে রিড করার চেষ্টা করব। আর যার যার আমার ভিডিও ভালো লাগবে না তারা কষ্ট করে আমার ভিডিও থেকে দূরে থেকো, কারণ আমি কাউকে জোর করে বলছি না যে আমার ভিডিও দেখো। তোমরা যদি আমার ভিডিও পছন্দ না করো তাহলে দেখবা না। কিছু কিছু মানুষের জন্য ভিডিও বানানোর মনোবলটাই নষ্ট হয়ে যায়। এই তো 2 থেকে 3 দিন আগে হচ্ছে একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করছে যে আপনি উপন্যাস পড়তেছেন নাকি রিডিং পড়তেছেন, দেখে মনে হচ্ছে রিডিং পড়তেছেন। আচ্ছা ভাই, এর থেকে বেটার কিভাবে রিড করে আমি তো জানি না, তোমরা কেউ যদি জানো প্লিজ আমাকে বলবা, আমি এর থেকে আরও বেটার করার চেষ্টা করব। মানুষের মনোবল বাড়াতে না পারলে কখনই মানুষকে ছোট করা উচিত নয়। উনি আমাকে এই কথাটা এইভাবে না বলে আরও ভালোভাবে বলতে পারতো যে আপু এইভাবে না বলে এইভাবে বলেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে বা বেটার হবে। তা না করে উনি আমাকে একটা রুডলি কথা বলছে। যাই হোক, আমি আর এই নিয়ে কথা বলতে চাই না, আমি কারোর সাথে ঝামেলাও করতে চাই না, কারোর সাথে ঝগড়াও করতে চাই না, আর আমি এগুলো পছন্দও করি না। আমি শান্তশিষ্ট মানুষ, শান্তশিষ্ট থাকতেই পছন্দ করি। আর আমার হচ্ছে এই জগতে এক্সপিরিয়েন্স তেমন ভালো না, আমি হচ্ছে নতুন, সো মানুষের প্রথম জিনিসের প্রতি কোনো জিনিস নিয়ে কাজ করলে 2-একটা ভুল ত্রুটি হতেই পারে। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, প্রথমেই মানুষ কাজ করতে এসেই একেবারেই পারফেক্ট হতে পারে না। আমিও পারফেক্ট না, বাট পারফেক্ট হবার চেষ্টা করতেছি, জানি না কতদূর পারফেক্ট হতে পারবো। আর এইগুলো হচ্ছে আমি জাস্ট আমার আবেগের জন্য করতেছি, আমার ভালো লাগে বিধায় আমি করি, আমি এডিট করি, আমি পোস্ট করি ভিডিও, এছাড়া আর কিছুই না। এমন কোনো কিছু নেই যে ইউটিউব থেকে আমি কোনো টাকা পাচ্ছি এর জন্য আমি ভিডিও বানাচ্ছি, বাট আমি ইউটিউব থেকে কিছুই পাচ্ছি না, জাস্ট আমি এগুলো আমার নিজের জন্য করতেছি, নিজের ভালো লাগে এর জন্য, আর কিছু না।